কক্সবাজারের উপকূলে যখন বাতাস বয় তখন সেখানে শুধু নোনা গন্ধ ভাসে না, এখন সেখানে কেমন একটা উত্তেজনার আভাসও পাওয়া যাচ্ছে। সমুদ্রের গর্জনের আড়ালে যেন একটা ভূরাজনৈতিক ঝড়ের ইঙ্গিত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা দেখতে হয়তো সাধারণ একটা তারের মতোই, কিন্তু এর সাথে জড়িয়ে আছে একটা দেশের ভবিষ্যৎ, তার স্বাধীনতার প্রশ্ন। চলুন এই তারের গভীরে ডুব দেয়া যাক। একবার কথাটা ভাবুন তো, একজন তরুণ বাংলাদেশি ইঞ্জিনিয়ার বলেছেন, এই তারটা শুধু ইন্টারনেটের জন্য না, এটা স্বাধীনতার জন্য। এই একটা বাক্যই কিন্তু পুরো গল্পের সারমর্ম বলে দিচ্ছে। আমরা শুধু টেকনোলজি নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি একটা দেশের আত্মমর্যাদা আর সার্বভৌমত্ব নিয়ে। কিন্তু হঠাৎ করেই স্বাধীনতার তারের দরকার পড়ল কেন? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে এতদিন বাংলাদেশের ডিজিটাল দুনিয়াটা ঠিক কোন পথে চলছিল। বছরের পর বছর ধরে বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইথের প্রায় পুরোটাই আসত ভারতের ওপর দিয়ে, মানে স্থলপথে। দেশের কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য, ব্যাংকের লেনদেন, এমনকি সরকারি অনেক সংবেদনশীল ডেটাও কিন্তু প্রবাহিত হতো প্রতিবেশী দেশের মাটির নিচ দিয়ে যাওয়া কেবেলের মাধ্যমে। এই নির্ভরতা ঠিক কতখানি ছিল জানেন? দেশের মোট ইন্টারনেট ব্যান্ডউইথের প্রায় 60% আসত ভারত হয়ে। ভাবা যায়, ডিজিটাল দুনিয়ায় একটা দেশের এতটা নির্ভরতা ছিল শুধুমাত্র একটা রুটের ওপর। আর এই নির্ভরতার জন্য বাংলাদেশকে কিন্তু প্রতি বছর একটা বিশাল অঙ্কের টাকাও গুনতে হতো। শুধু ভারতের ভেতর দিয়ে তার যাওয়ার জন্য, মানে ট্রানজিট ফি হিসেবেই দিতে হতো প্রায় ৩০০ কোটি টাকা। এটা কিন্তু অর্থনীতির ওপর একটা বিরাট চাপ। তো সমস্যাটা শুধু টাকার ছিল না, একদমই না। এর সাথে জড়িয়েছিল ডেটা সিকিউরিটি ঝুঁকি আর কৌশলগত দুর্বলতা। মানে যখন একটা দেশের সব তথ্য আরেকটা দেশের ভেতর দিয়ে যায়, তখন একটা অদৃশ্য নজরদারির আশঙ্কা তো থেকেই যায়, তাই না? এই যে এতদিনের নির্ভরতা, এত ঝুঁকি, এই বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্যই এবার নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। সাগরের নিচ দিয়ে শুরু হতে যাচ্ছে এক নতুন বিপ্লব। আর এই সমাধানের নাম হল বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম, বা সংক্ষেপে BPCS। এটা হলো একটা নতুন সাবমেরিন কেবল, যেটা বাংলাদেশকে আর ভারতের উপর দিয়ে না নিয়ে গিয়ে একদম সরাসরি সিঙ্গাপুরের সাথে যুক্ত করবে। মানে তৈরি হবে একটা স্বাধীন ডিজিটাল হাইওয়ে। তাহলে দুটো পথের পার্থক্যটা কি দাঁড়ালো? একদিকে ছিল ভারতের ওপর দিয়ে স্থলপথে যাওয়া, যেখানে ছিল চড়া ফি আর ডেটা মনিটরিংয়ের ঝুঁকি, আর অন্যদিকে আসছে সিঙ্গাপুরের সাথে সরাসরি সাবমেরিন কানেকশন, যা একদিকে যেমন খরচ বাঁচাবে, তেমনি নিরাপত্তা দেবে অনেক বেশি। এই ঐতিহাসিক প্রজেক্টের পেছনে কিন্তু আছে বেশ কয়েকটি দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন মেটাকর, সাবকম, সামিট এবং কোডনেট। তাদের সাথে আবার টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করছে বিশ্বখ্যাত কোম্পানি নোকিয়া, আর পুরো উদ্যোগটার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এটা যে কোনো ছোটখাটো প্রজেক্ট না, তা এর বিনিয়োগ দেখলেই বোঝা যায়। শুরুতেই বিনিয়োগ করা হচ্ছে প্রায় ৬০০ কোটি টাকা, আর ভবিষ্যতে আরও ১২০০ থেকে ১৩০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আছে। লক্ষ্য হল ২০২৬ সালের জুনের মধ্যেই এই সিস্টেমটা পুরোপুরি চালু করে দেয়া। এটা আসলে একটা দীর্ঘমেয়াদী জাতীয় কৌশল। তো এই বিশাল প্রজেক্টটা যখন বাস্তবায়ন হবে, তখন বাংলাদেশের জন্য খুলে যাবে এক নতুন দিগন্ত, ডিজিটাল স্বাধীনতার এক নতুন অধ্যায়। চলুন দেখি এর আসল সুফলগুলো কি হতে পারে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে, সেটা হলো ডেটা সার্বভৌমত্ব। জিনিসটা কি? সহজ কথায় এর মানে হলো একটা দেশের ডেটা সেই দেশের আইন আর শাসন কাঠামোর অধীনেই থাকবে, অন্য কারো নয়। আধুনিক বিশ্বে নিজের ডেটার উপর নিয়ন্ত্রণ থাকাটা কিন্তু একটা মৌলিক বিষয়। এই প্রকল্পের ফলে জাতীয় প্রাপ্তিটা কিন্তু বিশাল। প্রথমত, অর্থনৈতিকভাবে বছরে ৩০০ কোটি টাকা বেঁচে যাবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ পাবে আরও ফাস্ট, সস্তা আর নির্ভরযোগ্য ইন্টারনেট। তৃতীয়ত, কৌশলগতভাবে দেশের ডিজিটাল তথ্যের প্রবাহের ওপর আসবে পূর্ণ নিয়ন্ত্রণ। আর সবচেয়ে বড় কথা, ডেটা আর কোনো তৃতীয় দেশের ওপর দিয়ে যাবে না। একটা সাবমেরিন কেবল কিন্তু শুধু টেকনোলজি বা অর্থনীতিকেই প্রভাবিত করে না, এটা আন্তর্জাতিক ভূরাজনীতির পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। এই প্রকল্পটা আঞ্চলিক সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, চলুন এবার সেটা দেখা যাক। এই প্রজেক্টের খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু ভারতীয় গণমাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। একটা বড় শিরোনাম ছিল, বাংলাদেশ কি চীনের ডিজিটাল করিডোর তৈরি করছে। এটা থেকেই বোঝা যায় এই পদক্ষেপটাকে কতটা কৌশলগত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
এমনকি একজন বিশ্লেষক তো সরাসরি মন্তব্যই করে বসলেন ইউনূস সরকার ভারতের জন্য নতুন মাথাব্যথার কারণ। এই ধরনের মন্তব্য থেকে স্পষ্ট যে এই পদক্ষেপটাকে ভারতের আঞ্চলিক প্রভাবের প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। আসলে এটাকে এক কথায় বলা যায় ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক শক। কারণ এই প্রকল্পটা দক্ষিণ এশিয়ায় ভারতের যে দীর্ঘদিনের ডিজিটাল আধিপত্য ছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এটা শুধু একটা টেকনিক্যাল আপগ্রেড না, এটা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে একটা বড় ধরনের পরিবর্তন। আর এই প্রজেক্টটা যে আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছে তার একটা বড় প্রমাণ হল এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের রাষ্ট্রদূতদের উপস্থিতি। এটা একটা পরিষ্কার বার্তা দেয় যে বিশ্ব এখন বাংলাদেশকে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল প্লেয়ার হিসেবে দেখছে। পুরো বিষয়টার সারমর্ম হয়তো অধ্যাপক ইউনূসের একটা কথাতেই পাওয়া যায়। তিনি বলেছেন, দেশকে মুক্ত রাখতে হলে সংযোগের রাস্তাগুলোকেও মুক্ত হতে হবে। ডিজিটাল অবকাঠামো যে জাতীয় স্বাধীনতার সাথে কতটা জড়িয়ে আছে, এই উক্তিটি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, কিভাবে একটা সাবমেরিন কেবল একটা গোটা জাতির ভাগ্য নির্ধারণ করতে পারে? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে আজকের এই বিশ্বে প্রযুক্তি কিভাবে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভবিষ্যতের গতিপথকে নিয়ন্ত্রণ করছে।